শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে সবাইকে স্বাগত। হিসাব বিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি তাওহিদ। আজকে আমরা হিসাব বিজ্ঞানে হিসাব সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটি লেনদেনে এই হিসাব সমীকরণের উপর কিভাবে প্রভাব বিস্তার করে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমরা এই অধ্যায়ে লেনদেন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছি সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। কি কি কারণে একটা ঘটনা লেনদেন হতে পারে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। ওই ক্লাসের কন্টিনিউশন বা ধারাবাহিকতায় আজকে আমরা ওই লেনদেনগুলোর হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। প্রথমেই হিসাব সমীকরণ বলতে আসলে কি বোঝায়? আমরা জানি হিসাব বিজ্ঞানে হিসাব সমীকরণ বলতে বোঝায় সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সম্পর্ক। অর্থাৎ সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যতটুকু দায় থাকে আর যতটুকু মালিকানা সত্ত্ব বা মূলধন থাকে, এই দুটো মিলে বা দুটোকে যোগ করলেই আমরা পাই একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ। অর্থাৎ অ্যাসেটস ইকুয়ালস আর লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, বা সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব বা মূলধন। এখন আমরা যদি এই সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের আলোচনা যাই, প্রথমে আমাদের জানতে হবে সম্পদ কি, দায় কি বা মালিকানা সত্ত্ব কি। সম্পদ বলতে আমরা বুঝি একটা ব্যবসা প্রতিষ্ঠানের অধীন বা তার নিয়ন্ত্রণাধীন কিছু পরিসম্পত্তি বা কিছু জিনিস, যেগুলো ওই ব্যবসা প্রতিষ্ঠানকে মুনাফা অর্জনে সহায়তা করে এবং বর্তমান ও ভবিষ্যতেও ওই বস্তুগুলো ব্যবসা প্রতিষ্ঠানের আওতাধীন থাকবে এবং ব্যবসা প্রতিষ্ঠান চাইলে ওগুলো বিক্রি করে অর্থ বা টাকা উপার্জন করতে পারে। যেমন আমরা যদি বলি দালান কোঠা, গাড়ি, জমি, মেশিনস, এগুলো সব হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ। তাহলে সম্পদ হচ্ছে কি? সম্পদ হচ্ছে ওই সমস্ত উপাদান বা ওই সমস্ত জিনিস যেগুলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের বর্তমান এবং ভবিষ্যতে মুনাফা অর্জনে সহায়তা করে এবং যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানেরই মালিকানাধীন থাকে। এবার দায়। দায় বলতে কি বোঝায়? দায় বলতে ব্যবসা প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষের কোনো পাওনাকে বোঝায়। আমরা যদি কথাটাকে সহজভাবে বলতে চাই, তাহলে ধরো তুমি ধারে টাকা নিয়ে ব্যবসা শুরু করেছো 10,000 টাকা, তাহলে এই 10,000 টাকা তোমার জন্য দায়, কারণ অন্য একজন মানুষ এই ব্যবসা প্রতিষ্ঠানের কাছে 10,000 টাকা পায়, অথবা বাকিতে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা। একটা উদাহরণ দিলাম। এক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এই পাওনাদার হচ্ছে দায়, অর্থাৎ দায় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালিক বাদে তৃতীয় পক্ষের পাওনা। অর্থাৎ মালিক ব্যতীত অন্য কেউ যদি ব্যবসা প্রতিষ্ঠানের থেকে কিছু দাবি করে যে এইটা আমার বা আমি এত টাকা পাবো, তখন সেটা হয় দায় বা লায়াবিলিটি। এবার আসি মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটিতে। মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পত্তি থেকে তৃতীয় পক্ষের যদি কোনো পাওনা বা দাবি থাকে, সেগুলোকে যদি আমরা বিয়োগ করে দেই, বাকি অবশিষ্ট যে অংশটুকু থাকে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বা মূলধন। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ধরা যাক 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এর মধ্যে ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল 30,000 টাকা। তাহলে আমরা মোট সম্পত্তি পাচ্ছি 1 লক্ষ টাকা, দায় পাচ্ছি 30,000 টাকা, আর বাকি যে 70,000 টাকা থাকবে এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বা মূলধন। এই মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে মূলত 4টি উপাদান। সেগুলো হচ্ছে বিনিয়োগ, আয়, ব্যয় এবং উত্তোলন। অর্থাৎ মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, তাহলে মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পায়। যদি ব্যবসা প্রতিষ্ঠানের আয় বা মুনাফা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পায়। আবার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বেশি হয়ে গেলে বা আয় কম হয়ে গেলে যদি ক্ষতি হয়, সেক্ষেত্রেও মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ফাইনালি মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের প্রয়োজনে কোনো কিছু উত্তোলন করে নেয় বা ড্রয়িংস করে, এই ড্রয়িংস বা উত্তোলন হলেও মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ভেরি সিম্পল। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আমরা আগের উদাহরণে দেখেছিলাম 70,000 টাকা বিনিয়োগ করেছে। এখান থেকে মালিক যদি 10,000 টাকা তার নিজের প্রয়োজনে নিয়ে যায়, তাহলে তার মূলধনের পরিমাণ কি হবে? কমে যাবে, 60,000 টাকা হয়ে যাবে। আবার ধরো 70,000 টাকা ছিল মালিকের প্রাথমিক মূলধন, বছরের মাঝামাঝি সময় মালিক আরো 20,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করলো, তাহলে তার মূলধন কি পাবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রথমে ছিল 70,000, এখন কত হবে? 90,000 টাকা। আবার দেখো ব্যবসা প্রতিষ্ঠানের প্রফিট হলো। ধরো আগে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণ ছিল 70,000 টাকা, এখন নিট লাভ হলো 10,000 টাকা। তো নিট লাভ কি হয়? নিট লাভ সবসময় মূলধনকে বৃদ্ধি করে। এখন এই যে নিট লাভ 10,000 টাকা, এর ফলে ব্যবসার মূলধন কত হয়ে যাবে?
80,000 টাকা হয়ে যাবে। আবার যদি উল্টোটা হতো, নিট ক্ষতি হতো, সেক্ষেত্রে কিন্তু মূলধন থেকে আমরা নিট ক্ষতিটাকে বাদ বা বিয়োগ করে দিতাম। অর্থাৎ মালিকানা সত্ত্ব বা মূলধনকে যদি আমরা এর প্রভাবগুলোকে সাম আপ করি, তাহলে দেখা যায় বিনিয়োগ করলে মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, উত্তোলন করলে মূলধন বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তেমনি ভাবে আয় হলে বা প্রফিট হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আবার ব্যয় হলে বা লস হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আশা করি তোমরা এই মূলধনের প্রভাবটা ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে এমন হিসাবগুলো দেখলাম। তাহলে আমরা প্রথমে যে হিসাব সমীকরণটা বলেছিলাম, অর্থাৎ অ্যাসেটস ইকুয়ালস আর লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এখন যদি আমরা এই ওনার্স ইকুইটিকে আরেকটু ইলাস্ট্রেশন করি বা বিস্তারিত ভাঙি, তাহলে কিন্তু আমরা হিসাব সমীকরণের একটা বর্ধিত রূপ পাই। তাহলে সেই বর্ধিত রূপটা কি? অ্যাসেটস ইকুয়ালস আর লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস। অর্থাৎ এখানে অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ, লায়াবিলিটি মানে হচ্ছে দায়, ক্যাপিটাল মূলধন, আর ক্যাপিটাল বাড়বে রেভিনিউ বা আয় হলে, এই কারণে রেভিনিউ বা আয় প্লাস করেছি, আর এক্সপেন্সেস বা খরচ হলে ক্যাপিটাল কমে যায়, এই কারণে এক্সপেন্সেস মাইনাস, আর ড্রয়িংস বা উত্তোলন হলেও ক্যাপিটাল কমে যায়, এই কারণে ড্রয়িংসটাও মাইনাস। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা হিসাব সমীকরণটা বিস্তারিত বুঝতে পেরেছো। তাহলে হিসাব সমীকরণটা আমরা আবার আলোচনা করে চলো একবার সাম আপ করে কি শিখলাম। আমরা দেখলাম সম্পত্তি বা অ্যাসেটস ইকুয়ালস লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল। এই ওনার্স ইকুইটি বা ক্যাপিটালকে আমরা বিস্তারিতভাবে ভেঙেছি। সেটা হচ্ছে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস প্লাস ইনভেস্টমেন্ট বা যদি আরো ফার্দার বিনিয়োগ করে মাইনাস ড্রয়িংস। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা হিসাব সমীকরণে যে বিস্তারিত আলোচনা করলাম, এখন আমরা হিসাব সমীকরণের পক্ষ দেখব এবং এই দুইটি পক্ষের মধ্যে কিভাবে পরিবর্তনটা হয়। আমরা হিসাব সমীকরণের যেভাবেই পরিবর্তন করি না কেন, সম্পত্তি, দায় বা মালিকানা সত্ত্ব যাকেই যোগ বিয়োগ করি না কেন, সবসময় মনে রাখতে হবে এই দুটি পক্ষ, অর্থাৎ সম্পত্তি একটা পক্ষ আর দায় মালিকানা সত্ত্ব হচ্ছে আরেকটা পক্ষ, এই দুইটা পক্ষের যোগফল সবসময় সমান হতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা যদি একটা সম্পত্তিকে বৃদ্ধি করি, অবশ্যই একটা দায়কে বৃদ্ধি করতে হবে, অথবা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করতে হবে। অথবা আমরা যদি একটা সম্পত্তিকে হ্রাস করি, আমাদেরকে একটা দায় হ্রাস করতে হবে, অথবা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বকে হ্রাস করতে হবে বা কমাতে হবে। তেমনি ভাবে যদি একটা দায় বৃদ্ধি পায় বা লায়াবিলিটি বৃদ্ধি পায়, তার ফলে একটা সম্পত্তি বৃদ্ধি পেতে পারে, অথবা আর একটা দায় কমতে পারে, অথবা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব কমতে পারে। আবার একইভাবে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব যদি কোনোভাবে বৃদ্ধি পায় বা মূলধন বৃদ্ধি পায়, তার ফলে সম্পত্তি বৃদ্ধি পেতে পারে, অথবা দায় কমতে পারে, অথবা আরেকটা মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি কমতে পারে। আমরা যেটা বলার চেষ্টা করছি তা হচ্ছে হিসাব সমীকরণের পরিবর্তন, এই সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্বের পরিবর্তনগুলো যেটার সাথে যোগ বিয়োগ করি না কেন, সবসময় মনে রাখতে হবে আমাদের এই দুই দিকের যোগফল যাতে সবসময় মিল থাকে। অর্থাৎ এদিকে যদি 5,000 টাকা হয়, এই পাশেও 5,000 টাকাই হতে হবে। এই কথাটাকেই আমাদের বইতে খুব সুন্দরভাবে দেয়া আছে। প্রথমত দেখো, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। দ্বিতীয়ত, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। তৃতীয়ত, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। চতুর্থত, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। ফাইনালি, মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বৃদ্ধি পাবে। তাহলে এখন এই কথাগুলো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। 1 থেকে আমাদের কাছে 5 পর্যন্ত কিছু উদাহরণ দেওয়া আছে, চলো আমরা উদাহরণগুলো দেখি। 1-এর কতে দেখো, নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এক্ষেত্রে নগদান হিসাব নামক একটা সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে 5,000 টাকা, এবং মূলধন হিসাব নামক একটা মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি বৃদ্ধি পাচ্ছে 5,000 টাকা। অর্থাৎ হিসাব সমীকরণের দুই দিক মিলে গেল, 5,000 5,000। এর ফলে কি হলো? আমাদের সম্পদ অর্থাৎ নগদ নামের একটা সম্পত্তি বৃদ্ধি পেল এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। আমরা যদি 1-এর খতে যদি আমরা দেখি, ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। অর্থাৎ এর ফলে যন্ত্রপাতি নামক একটা সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে এবং পাওনাদার নামক একটা দায় বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এর ফলেও হিসাব সমীকরণের দুই দিক সমান রয়েছে।
এই 1-এর খ এই লেনদেনের ফলে কি হচ্ছে, আমাদের সম্পদ এবং দায় দুটোই বৃদ্ধি পাচ্ছে। 2-এর গতে দেখো পাওনাদারকে পরিশোধ করা হলো 3000 টাকা, অর্থাৎ পাওনাদার আমাদের নিকট টাকা পেত, তাকে আমরা টাকা দিয়ে দিলাম বা পরিশোধ করলাম। তাহলে পাওনাদার নামক একটা দায় 3000 টাকা কমে যাবে, আবার নগদ নামক একটা সম্পত্তি কমে যাবে 3000 টাকা। অর্থাৎ হিসাব সমীকরণের দুই দিকেই কিন্তু সমান রয়েছে। 2-এর খ নগদে বেতন পরিশোধ করা হলো 2000 টাকা, তাহলে বেতন নামক একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে, যার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। আমরা কিছুক্ষণ আগে বলেছি ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে এই ক্ষেত্রে 2000 টাকা মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এবং আমাদের নগদ অর্থ কমে গেছে 2000 টাকা, যার ফলে সম্পদও কমেছে 2000 টাকা। 3 নম্বর দেখো নগদ আসবাবপত্র ক্রয় 1 লক্ষ টাকা, অর্থাৎ এর ফলে আসবাবপত্র নামক একটা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 1 লক্ষ টাকা, আবার নগদ নামক সম্পত্তি হ্রাস পেয়েছে 1 লক্ষ টাকা। এই 3 নম্বর লেনদেনের ফলে যেটা হয়েছে, হিসাব সমীকরণের একদিক পরিবর্তন হয়েছে, অর্থাৎ একটা সম্পত্তি বেড়েছে আর একটা সম্পত্তি কমেছে, কিন্তু হিসাব সমীকরণের দুই পাশ কিন্তু সমানই আছে, কারণ একটা সম্পত্তি বেড়ে আবার কমে গেছে, অর্থাৎ সম্পত্তির কোনো নেট প্রভাব এখানে পড়েনি। 4 নম্বর দেখো মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ 5000 টাকা। ব্যবসায়ের ঋণ যদি মালিক তার ব্যক্তিগত অর্থ দিয়ে পরিশোধ করে, এর মানে হচ্ছে মালিক ব্যবসায় মূলধন নিয়ে এসেছে, নতুন বিনিয়োগ নিয়ে এসেছে। তাহলে এক্ষেত্রে যেটা হবে, ব্যবসায়ের একটা দায় কমে যাবে 5000 টাকা এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে 5000 টাকা, যেহেতু মালিক নতুন করে মূলধন বিনিয়োগ করেছে। 5 নম্বরে দেখো বাকিতে পণ্য ক্রয় 7000 টাকা। এই বাকিতে পণ্য ক্রয় 7000 টাকার ফলে যেটা হবে, ক্রয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ক্রয় নামক একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই মালিকানা সত্ত্ব কমে যাবে 7000 টাকা, আর যেহেতু বাকিতে ক্রয় করা হচ্ছে, পাওনাদার নামক একটা দায় বৃদ্ধি পাবে 7000 টাকা। আশা করি তোমরা এই হিসাব সমীকরণের উপর প্রভাবগুলো বুঝতে পেরেছো। তাহলে চলো এখন আমরা একটা বিস্তারিত অঙ্ক করে অঙ্ক সমাধানের মাধ্যমে এই হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা ম্যাথ দেখব, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। হাসান এন্ড অ্যাসোসিয়েটস জানুয়ারি 1, 2017 তারিখে আইন প্রেসার অফিস চালু করে। প্রথম মাসের লেনদেনগুলো নিম্নরূপে। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেকটা এই যে প্রশ্ন পড়ার সাথে সাথে কোন কোন প্রশ্নের সাথে কি কি হিসাব পেলাম, এই হিসাবগুলো আমরা নিচে লিখে রাখবো। তাহলে প্রথমে আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলে আমরা দুটো হিসাব পাই, নগদান হিসাব এবং মূলধন হিসাব। আর কোনো একটা হিসাব যদি একবার লিখে রাখি, ওটা যদি পরবর্তী তারিখে আবার কমন পড়ে, আমরা ওই হিসাবটা লিখবো না, কারণ যেহেতু ওটা লিখে রেখেছি। দ্বিতীয়ত দেখেছিলাম জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হচ্ছে 3000 টাকা। তাহলে এখানে অফিস ভাড়া হিসাব একটা খরচ আর নগদান হিসাব, যেহেতু নগদান হিসাব 1 তারিখে লিখেছি, এই জানুয়ারি 2 তারিখের জন্য নগদান লিখলাম না, শুধু ভাড়া হিসাব। তারপর 7 তারিখ ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করেছি, তাহলে অফিস যন্ত্রপাতি হিসাব বা সরঞ্জাম হিসাব এটা একটা সম্পত্তি আমাদের জন্য, আর পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব এটা একটা দায় আমাদের জন্য। তাহলে দুটো হিসাব আমরা নতুন পেলাম। এবার জানুয়ারির 10 মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো 6000 টাকা। আইনি সেবা দেয়া মানে হচ্ছে, যেহেতু এটা একটা আইন পেশার অফিস বা ল ফার্ম, এখানে মানুষকে লিগ্যাল সার্ভিসেস দেয়া হয়, অর্থাৎ বিভিন্ন আইন সংক্রান্ত জটিল জটিল সমাধান তাদেরকে দেয়া হয়। এর ফলে তারা যে আইন পেশার অফিস সেখানে কি করে, মক্কেলদের থেকে টাকা নেয় ফিজ হিসাবে। তাহলে এটাই হচ্ছে তাদের বিক্রয় বা সার্ভিস সেল করে, তারা সেবা বিক্রয় করে। জানুয়ারি 10 তারিখে যেটা হয়েছে, মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হয়েছে 6000 টাকা, অর্থাৎ এটা বিক্রয়, সেবা বিক্রয় করা হচ্ছে 6000 টাকা। তাহলে এখানে দুইটা হিসাব আমরা পাবো, নগদান হিসাব পাবো এবং সেবা আয় বা সেবা বিক্রয় হিসাব পাবো। তাহলে যেহেতু নগদান হিসাব অলরেডি আমরা 1 নম্বরে লিখেছি, আমরা জানুয়ারি 10 তারিখের জন্য শুধু নতুন যে হিসাবটা পাবো সেটা হচ্ছে সেবা আয় হিসাব। জানুয়ারি 15 তারিখে দেখেছি অফিস কর্মচারীর বেতন পরিশোধ করা হলো 2000 টাকা। তাহলে এখানে আমরা দুইটা হিসাব পাবো, একটা হচ্ছে বেতন হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। যেহেতু নগদান হিসাব আগে লিখেছি, তাই শুধু বেতন হিসাব আমরা এখানে লিখলাম। তারপর জানুয়ারির 20 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নিলে কি হয়, ব্যাংক যেহেতু নগদ টাকায় ঋণ দেয়, নগদান হিসাব বৃদ্ধি পায়। আর নগদান হিসাব আমরা অলরেডি লিখেছি, তাই লিখলাম না।
ব্যাংক ঋণ হিসাব, এটা একটা দায়, এটা আমাদের জন্য নতুন, তাই ব্যাংক ঋণ হিসাবটাকে লিখলাম। জানুয়ারি 24 মক্কেলদের ধারে আইনি সেবা দেয়া হলো 7,000 টাকা। এটাকে আরো সহজভাবে বলতে গেলে বাকিতে বিক্রয় করা হলো বা বাকিতে সার্ভিস বা সেবা বিক্রয় করা হলো 7,000 টাকা। এর ফলে আমাদের সেবা আয় হিসাব বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের বিক্রয় বৃদ্ধি পাবে এবং আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, যেহেতু আমরা বাকিতে এই সার্ভিস বিক্রি করেছি বা সেবা বিক্রয় করেছি। জানুয়ারির 29 তারিখে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। অর্থাৎ আমরা বাকিতে যে যন্ত্রপাতি কিনেছিলাম সেই যন্ত্রপাতির মূল্য এখন পরিশোধ করছি। জানুয়ারির 29 তারিখে এসে সেই যন্ত্রপাতির মূল্য পরিশোধ করেছি। এক্ষেত্রে আমাদের নগদ টাকা কমে যাবে, পাওনাদার হিসাবও কমে যাবে। আমরা দুইটাই যেহেতু আগে লিখেছি, নগদ এবং পাওনাদার, আর নতুন করে কোনো হিসাব লিখলাম না। এবার এখন দেখব হিসাব সমীকরণের উপর এই লেনদেনগুলোর বিস্তারিত প্রভাব। প্রথমেই জানুয়ারির 1 আইন পেশায় 50,000 টাকা মূলধন হিসেবে বিনিয়োগ করা হয়েছে। এর ফলে আমরা মূলধন হিসেবে নিয়েছি 50,000 টাকা, নগদান হিসেবে নিয়েছি 50,000 টাকা। জানুয়ারির 2 তারিখে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হয়েছিল 3,000 টাকা। অর্থাৎ জানুয়ারি 2 তারিখে এসে অফিস ভাড়া নামক একটা খরচ বৃদ্ধি পাবে 3,000 টাকা এবং নগদ টাকা চলে যাবে 3,000। তাহলে নগদ আগে ছিল আমার কাছে 50,000, 3,000 টাকা যদি অফিস ভাড়া বাবদ চলে যায়, এখন নগদ থাকবে কত? 47,000 টাকা। আর মূলধন হিসাবে যেহেতু ভাড়া খরচ হয়েছে, আমাদের মূলধন এখন থাকবে 47,000 টাকা। জানুয়ারি 7 তারিখে ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। যেহেতু আমরা অফিসের যন্ত্রপাতি ক্রয় করেছি, তাই যন্ত্রপাতি নামক একটা সম্পত্তি বৃদ্ধি পাবে 15,000 টাকা এবং যেহেতু এটা ধারে ক্রয় করা হয়েছে, তাই পাওনাদার নামক একটা দায় বৃদ্ধি পাবে 15,000 টাকা। জানুয়ারির 10 তারিখে মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো 6,000 টাকা। অর্থাৎ আমরা নগদে বিক্রয় করলাম, সার্ভিস বিক্রয় করলাম, আমার নগদ টাকা বৃদ্ধি পাবে। তাহলে নগদ টাকা এর আগের তারিখে ছিল 47,000 টাকা, বিক্রয় করে 47,000 যোগ 6,000 53,000 টাকা হয়ে যাবে নগদ। আর যন্ত্রপাতির ব্যালেন্স আগে যেটা ছিল 15,000 সেটাই, কারণ যন্ত্রপাতিতে কোনো পরিবর্তন আসেনি। পাওনাদার আগে 15,000 টাকা ছিল, সেই 15,000ই নামবে, কারণ পাওনাদারে কোনো পরিবর্তন আসেনি। আর সেবা আয়, যেহেতু আয় হয়েছে, আমরা জানি আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এ কারণে 47,000 টাকার সাথে 6,000 টাকা যোগ করে দিব, অর্থাৎ আমাদের নতুন আয় হবে 53,000 টাকা। এবার জানুয়ারি 15 তারিখে অফিস কর্মচারীর বেতন পরিশোধ 2,000 টাকা। অর্থাৎ একটা ব্যয় হয়েছে 15 তারিখে 2,000 টাকা। এই ব্যয়ের ফলে নগদ নামক সম্পত্তি কমে যাবে 2,000 টাকা এবং একই সাথে সাথে যেহেতু ব্যয় হয়েছে, তাই ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্বেও কমে যাবে 2,000 টাকা। অর্থাৎ আমার নগদ টাকা আগে ছিল 53,000, এখন সেটা হয়ে যাবে 51,000 টাকা এবং বাকি যে ব্যালেন্স গুলো ছিল ওগুলো একই থাকবে। শুধুমাত্র মালিকানা সত্ত্ব আগে যেটা 53,000 টাকা ছিল, সেই মালিকানা সত্ত্ব কমে হয়ে যাবে 51,000 টাকা। 53 থেকে 2,000 বিয়োগ করলে 51,000। তারপর জানুয়ারি 24 তারিখে দেখতে পাচ্ছি মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হয়েছে 7,000 টাকা। যেহেতু ধারে আইনি সেবা দেওয়া হয়েছে, আমাদের একটা দেনাদার বা সম্পত্তি বৃদ্ধি পাবে 7,000 টাকা এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে 7,000 টাকা, যেটা আমরা আগেও বলেছি যে আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। জানুয়ারির 29 তারিখে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। অর্থাৎ নগদ টাকা কমে যাবে 10,000 এবং আমাদের যে পাওনাদার ছিল, যার কাছ থেকে আমরা বাকিতে কিনেছিলাম, সেই পাওনাদারও কমে যাবে 10,000 টাকা। অর্থাৎ মাস শেষে আমাদের উদ্বৃত্ত, নগদ উদ্বৃত্ত থাকবে 61,000 টাকা, দেনাদারে উদ্বৃত্ত থাকবে 7,000 টাকা, যন্ত্রপাতি উদ্বৃত্ত থাকবে 15,000, ব্যাংক ঋণ থাকবে 20,000 টাকা, পাওনাদার থাকবে 5,000 টাকা আর মালিকানা সত্ত্ব উদ্বৃত্ত থাকবে 58,000 টাকা। এবার আমরা যদি সম্পত্তি সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব এই ব্যালেন্সটা করি, আমরা দেখতে পাচ্ছি 61,000 যোগ 7,000 যোগ 15,000, অর্থাৎ আমার মোট সম্পত্তি চলে আসে 83,000 টাকা। আর দায় যোগ মালিকানা সত্ত্ব যদি আমরা করি, অর্থাৎ 20,000 টাকা যোগ 5,000 যোগ 58,000, তাহলে আমাদের দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ চলে আসে 83,000 টাকা। অর্থাৎ যেটা আমরা আগেও বলেছি যে হিসাব সমীকরণের দুই দিক মিলে যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এটা যদি বোঝো তাহলে নিচে একটা বাড়ির কাজ দেয়া আছে, এই হোমওয়ার্কটাও তোমরা খুব ভালোভাবে করবে এবং স্কুল খোলার সাথে সাথে তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকের কাছে এই হোমওয়ার্কটা জমা দিবে। আশা করি আজকে এই ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই ক্লাসটা তোমরা যদি আবারও করতে চাও,
আমার ঘরে আমার স্কুলের ফেসবুক এবং ইউটিউব পেজে চোখ রাখো। তোমরা সবাই বাড়িতে থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং সরকারের দিক নির্দেশনাগুলো মেনে চলবে।